স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার। 7 দিনে এলো 9,000 কোটি টাকার প্রবাসী আয়। এস আলমের 31 একর সম্পদ নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। মেঘনা নদীর 50 কোটি লিটার পানি দৈনিক সরবরাহ হবে ঢাকায়। ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া 30 কোটি টাকা। পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন বললেন প্রধান উপদেষ্টা। ঈদুল আজহার ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু 21 মে। 7 অঞ্চলের নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি। 22 মে থেকে বাজারে দেখা মিলবে নওগাঁর আম। ঢাবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ক্যাম্পাস শাটল। মহাসড়কের পাশে 217 পশুর হাট ইজারা না দিতে নির্দেশনা। সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে শিল্প স্থাপন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের সব পরিবারেই হজ নিয়ে একটা গল্প আছে। মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহর কাছে হাজার শুকর তার। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাব্বাইক অ্যাপ। লাব্বাইক অ্যাপে হজ যাত্রীরা আরও পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট, হজের প্রতিটি ধাপের নির্দেশনা, জরুরি সহায়তা নম্বর, 24/7 ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড। লাব্বাইক, হজের ডিজিটাল সহযাত্রী। বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং সড়ক সংযোগে আন্তঃসীমান্ত সহযোগিতার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। আজ তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি সভায় ডেপুটি স্পিকার ইন্দিরা রানা সৌজন্য সাক্ষাৎ এলে ডক্টর ইউনূস এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ইন্দিরা রানা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নেপালের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের সংসদ সদস্যই বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। আমরা অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে আগ্রহী। দেশের ইতিহাসে রেমিটেন্স আসায় একের পর এক রেকর্ড হচ্ছে। সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যথাক্রমে মার্চ ও এপ্রিলে। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম 7 দিনেই 73 কোটি 50 লাখ ডলারের প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 9,000 কোটি টাকা। আর প্রতিদিন আসছে 10 কোটি 50 লাখ ডলার বা 1,281 কোটি টাকা। গত 2023-2024 অর্থ বছরের জুলাই থেকে মে মাসের 7 দিন পর্যন্ত এসেছিল 1,972 কোটি টাকা। সেই হিসাবে গত অর্থ বছরের তুলনায় এখন পর্যন্ত $5.5 বিলিয়ন বেশি এসেছে। অর্থ বছরের হিসাবে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত রেমিটেন্স আসার প্রবৃদ্ধি 28.2%। এস আলম গ্রুপের বেনামি প্রতিষ্ঠানের 1,783 কোটি টাকা ঋণ আদায়ে 31 একর সম্পদ নিলামে তুলেছে ইসলামী ব্যাংক পিএলসি। খেলাপি প্রতিষ্ঠানটির নাম কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড। চট্টগ্রাম নগরীর সাগরিকা B6 শিল্প এলাকার প্লট সি 26-27 সরকারি শিল্প প্লটের ঠিকানায় ওই ঋণ দেয় ইসলামী ব্যাংক পিএলসি। স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এই নিলামে ডাকে ব্যাংকটির জুবলি রোড শাখা। এর আগে 82 কোটি টাকা আদায়ে এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম স্টিলস, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, 27 এপ্রিল 2,180 কোটি টাকা আদায়ে এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎ কেন্দ্র ও ভোজ্য তেল কারখানা সহ 1,149% জমি এবং এর আগে 20 এপ্রিল 9,948 কোটি টাকা পাওনা আদায়ে এস আলম গ্রুপের চিনিকল সহ প্রায় 11 একর সম্পত্তি সহ আরও বেশ কয়েকটি নিলাম ডাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই শীর্ষক প্রকল্পের আওতায় মেঘনা নদীর 20 নন্দী পয়েন্ট থেকে দৈনিক 50 কোটি লিটার পানি উত্তোলন করে পরিশোধন করা হবে। এই পানি ঢাকা শহরের উত্তর পূর্বাংশে সরবরাহ করা হবে। চলমান এই প্রকল্প সমাপ্ত হবে জুন 2027 সাল নাগাদ। এরপরই শুরু হবে পানি সরবরাহের কাজ। পরিকল্পনা কমিশন জানিয়েছে, উন্নয়ন সহযোগী সংস্থা এশিয়া উন্নয়ন ব্যাংক, ফ্রান্সের সংস্থা এজেন্সি ফ্রান্সিস দ্য ডেভেলপমেন্ট, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক, বাংলাদেশ সরকার ও ওয়াসার নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রস্তাবিত 3য় সংশোধিত
ডিপিপি অনুযায়ী 10,975 কোটি 15 লাখ টাকা। প্রকল্পে সরকারি অর্থায়নে 4,212 কোটি টাকা, প্রকল্প ঋণ 6,740 কোটি টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব তহবিল 22 কোটি টাকা। ইউনাইটেড হাসপাতালের কাছে 20 থেকে 30 কোটি টাকা ট্যাক্স বকেয়া পড়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ। স্বপ্রণোদিত হয়ে কর না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পৌরকর মেলা 2025 উদ্বোধন করে এ হুঁশিয়ারি করেন তিনি। ডিএনসিসির প্রশাসক বলেন, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ট্যাক্স দেন না, যাদের কাছে অনেক বকেয়া, তারা এবার আর কোনো ছাড় পাবেন না। তাই স্বপ্রণোদিত হয়ে ট্যাক্স না দিলে সিটি কর্পোরেশনের লোকজন তাদের বাড়ি বাড়ি যাবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। একইভাবে রেনেসাস হোটেল, ওয়েস্টিন হোটেল ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছেও এমন পরিমাণ ট্যাক্স বকেয়া আছে বলে জানিয়েছেন তিনি। তারা বলেন, তারা সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ গ্রহণ করে অথচ ট্যাক্স প্রদান করে না, এটা অনৈতিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। সিভিল সার্জনদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি, তাহলে বাংলাদেশের স্বাস্থ্যসেবার 25% উন্নতি হয়ে যাবে। তিনি বলেন, সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুনভাবে পথ চলা শুরু হলো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যেও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বক্তব্য রাখেন। উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী 7 জুনকে পবিত্র ঈদ উল আজহার দিন ধরে ট্রেনের আসন অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবার ঈদের আগের বিশেষ ব্যবস্থায় 7 দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার আসন বিক্রি শুরু হবে আগামী 21 মে থেকে। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। তিনি বলেন, 31 মে থেকে যাত্রা শুরুর 10 দিন আগের আন্তনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন 2টায় বিক্রি শুরু হবে। রাজধানী ঢাকা সহ দেশের 7টি অঞ্চলের নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কতা পূর্বাভাসে এমন সংকেত দেখানো হয়েছে। এতে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 22 মে থেকে বাজারে দেখা মিলবে আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর আম। আজ নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ সংক্রান্ত এক সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ তথ্য জানান। প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী স্থানীয় গুটি জাতের আম 22 মে, গোপালভোগ 30 মে, খিরসাপাত এবং হিমসাগর 2 জুন, নাগফজলি 5 জুন, ল্যাংড়া এবং হাড়িভাঙ্গা 10 জুন, আম্রপালি 18 জুন, ফজলি এবং ব্যানানা ম্যাঙ্গো 25 জুন, আশিনা বাড়ি 4 এবং কঠিমন 10 জুলাই থেকে আম চাষিরা বাজারজাত করতে পারবেন। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর 30,500 হেক্টর জমির বাগানে আমের চাষ হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,50,000 টন হবে বলে আশা করা যাচ্ছে। গত বছর জেলায় 30,300 হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল, যা থেকে উৎপাদন হয়েছিল 4,25,000 টন। গেল বছরের তুলনায় জেলায় এবছর 200 হেক্টর জমিতে আমের চাষ বৃদ্ধি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকায় চালু হতে যাচ্ছে ক্যাম্পাস শাটল। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাবিতে 4টি ইলেকট্রিক ভেহিকল শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য উন্মুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। আগামীকাল থেকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোতে শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে এই ক্যাম্পাস শাটল ব্যবস্থা।
ক্যাম্পাস শাটলে যাত্রার ভাড়া হবে সর্বোচ্চ 20 টাকা এবং সর্বনিম্ন 10 টাকা। এই ভাড়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে চলাচল করতে পারবেন। প্রত্যেক ভ্রমণে একজন গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের স্বেচ্ছাসেবক থাকবেন এবং ভাড়া সংগ্রহ করবেন। কুয়েত মৈত্রী হল ও তৎসংলগ্ন হলের শিক্ষার্থীরা এই সেবার আওতায় থাকবেন। প্রাথমিকভাবে 4টি রুটে ক্যাম্পাস শাটল চালু করা হচ্ছে। প্রতিটি শাটলে 14 জন করে বসতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু হওয়া নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু ক্রয় বিক্রয়ের মহাসড়কের উপর বা তার পাশে চিহ্নিত সম্ভাব্য 217টি পশুর হাট ইজারা প্রদান না করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী হাটের প্রবেশ মুখ সড়কের বিপরীতে করতে হবে। পশুবাহী গাড়ি সবসময় মহাসড়কের বাম পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা, সড়কের শৃঙ্খলা রক্ষার, কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে কোনো হাটে কোরবানির পশু যাবে এ বিষয়ে ট্রাকের সম্মুখে ব্যানার ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও পণ্য ও পশুবাহী যানবাহন বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে 10 কিলোমিটার এলাকা জুড়ে ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995-এ দেওয়া ক্ষমতা বলে সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর আগে গত 21 এপ্রিল সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির 16তম সভায় এ সিদ্ধান্ত হয়। সুন্দরবনকে কেন্দ্র করে গঠিত ইসিএ এলাকা পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে পরিবেশ, বন ও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার। 7 দিনে এলো 9,000 কোটি টাকার প্রবাসী আয়। এস আলমের 31 একর সম্পদ নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। মেঘনা নদীর 50 কোটি লিটার পানি দৈনিক সরবরাহ হবে ঢাকায়। ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া 30 কোটি টাকা। পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন বললেন প্রধান উপদেষ্টা। ঈদুল আজহার ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু 21 মে। 7 অঞ্চলের নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি। 22 মে থেকে বাজারে দেখা মিলবে নওগাঁর আম। ঢাবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ক্যাম্পাস শাটল। মহাসড়কের পাশে 217 পশুর হাট ইজারা না দিতে নির্দেশনা। সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে শিল্প স্থাপন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।